শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী খুরশিদ আলমের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি মঞ্চনাটক প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটক বাদ। নাটকটির নির্দেশনায় মোহাম্মদ বারী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে লোকনাট্যদল প্রযোজিত নাটক কঞ্জুস। নাটকটি রূপান্তর করেছেন তারিক আনাম খান, নির্দেশনায় লিয়াকত আলী লাকি। ধানমন্ডির আলিয়াস প্রসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে লাইফ উই ডিজায়ার লাইফ উই গেইন শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 2 আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে টাইগার নাজির হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 8 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান 20 টাইম। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। শাইনের বাইরে দেখলাম কয়েকজন লোক জমি মাপামাপি করছে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কারা তারা? কিন্তু জানো, তোমার জন্য আজ অনেক টেনশন হচ্ছিল। কোথায় গিয়েছিলে? খুব মজার জায়গায়। মজার জায়গা কোথায়? রাত 9:40 থাকছে ধারাবাহিক নাটক নিশ্চিত প্রেমের 7টি উপায়। আমরা আপনাকে কখন বলেছি যে আপনি বন্ধুবাদ দিয়ে আমাদের কাছে চলে আসেন? বলেছি? আর বাদ আপনি আসলে কে, মানে কি চান? ফি কত আপনাদের? সেটা আপনাকে কেন বলবো? আপনি কি সাংবাদিক? আমাদের অ্যাকচুয়ালি একটা ক্লায়েন্ট আসার কথা, কাজই নিলেন। যা দুটো না তাবিজ তোমার এসব করেন না তো? আপনার প্রবলেম থেকে আপনি কে? আমি কাজী নিলিম। রাত 11:30টায় প্রচার হবে শাফায়েত মনসুর রানার পরিচালনায় একক নাটক রিভিশন। But I feel that I should speak loud and clear. তোমার যদি কিছু বলার থাকে আরেকদিন শুনবো, আচ্ছা? আজকে না আমার সময় নেই। ফ্রেন্ডের ওখানে গেলে তো সব ভুলে যাও। পাশে তোমার বউ বাচ্চা আছে। Single man হচ্ছে sing from an angle. পরশু বিয়ের পর থেকে তুমি আমাকে 100 টাইমস জিজ্ঞাসা করেছো whether we have got married or not. হ্যাপি বার্থডে রায়ান। তুমি যদি ব্রেকআপই করবে তাহলে গত একটা বছর আমার সময়গুলো নষ্ট করলে কেন? এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি, কথা দিলামের মতো অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী খুরশিদ আলম, যিনি 425টির মতো চলচ্চিত্রে গান গেয়েছেন, এখনও নিয়মিত গান করছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজ শুভ সন্ধ্যার দর্শক এবং আমরা সকলেই অত্যন্ত আনন্দিত আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তার জন্য এনটিভিকে আমার অনেক ধন্যবাদ। আপনার মতো মানুষের কাছে আসলে এই মুহূর্তে গানের ব্যস্ততা কি নিয়ে এটা জানাটা কিছুটা ধৃষ্টতা, কারণ আপনাদের পুরো সময়ই গান নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। এখন ব্যস্ততা বলতে, সত্যি কথা বলতে কি, এখন ব্যস্ততা বলতে হলো হয়তো কোথাও গিয়ে আমি টক শোতে আলোচনা করলাম কিংবা একটা পুরস্কার দিতে হলো, হয়তো সেখানে আমি পুরস্কার দেওয়ার জন্য গেলাম, কিংবা কোথাও হয়তো অতীতের ঘটনা বলতে হবে, সেই ঘটনা বলার জন্য। যেহেতু আমি ব্যক্তিগতভাবে মনে করি 60 থেকে এখন 2016 পর্যন্ত আমি আল্লাহ পাক আমাকে জীবিত রেখেছেন,
অনেক সুরকার, অনেক গীতিকার, অনেক শিল্পীর সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, নিজেকে খুব ভাগ্যবান মনে করি এই জন্য। তো সেগুলি শোনার জন্য হয়তো অনেক টাইমে আমাকে ডাকে বিভিন্ন চ্যানেলে, কিংবা আর লাইভ শোতে আমি প্রায় অনুষ্ঠান করি। এখনো রেগুলার কাজ করছেন। অবশ্যই। আপনি যেটা বললেন যে আপনারা এখন, আপনাদের মতো যারা শিল্পী তারা এখন এমন একটা অবস্থানে আছেন যে আপনারা পর্যবেক্ষক এবং কিছুটা দেখছেন যে কি হচ্ছে আপনাদেরই প্রিয় জায়গাগুলোতে। সেখানে আপনার কাছে কি মনে হয় যে কতটুকু এগুলো, কতটুকু পিছলো, কিংবা আফসোস হয় কি? সত্যিকারই বলতে কি, যদি আমি বলি যে না এখন যারা গান করছে তারা ভালো গান করছেন, এটা কিন্তু ঠিক না। যখন আমি গান করতাম, আমার যারা সিনিয়র ছিল, আমার মনে করেন আমার বেতারে প্রবেশ হলো 1964 থেকে। তো 64 থেকে নিয়ে 5 পর্যন্ত, আমি 64 বলবো না, আরও আগে 62 থেকে আমি গান করতাম। কিন্তু প্রবলেম ছিল তখন আমি গাইতাম রবীন্দ্রসঙ্গীত। তো 65-এ যখন রবীন্দ্রসঙ্গীত ব্যান্ড হয়ে গেল, তখন আমাকে আধুনিক গানে আবার, মানে আধুনিক গানে আসার পিছনে একটি কারণ হলো, সে সত্যি কথা বলতে কি যে তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশ বেতার থেকে যেটা আমাকে বলা হলো সেটা হলো যে আপনি হয় আধুনিক গান গাইতে পারবেন, নজরুল সঙ্গীত গাইতে পারবেন, আর পল্লী গীতি গাইতে পারবেন। তো পল্লী গীতিতে অনেস্টলি বলি আব্দুল আলিম ভাই ছিলেন। আমি 100% কনফার্ম ওনার নখের যোগ্য আমি হতে পারবো কিনা সেটাও আমার একটা ভাবনা ছিল। আর নজরুল সঙ্গীত গাইতে গেলে যেটি দরকার সেটা হলো সূক্ষ্ম কাজের দরকার, যেটি আমার গলায় নাই। তখন আমি আপনার ওই আধুনিক গানকে বেছে নিলাম, এবং প্রথম আমার একসঙ্গে 1967-এ, আমার এখনও খুব অবাক লাগে যে 1967-এ আমরা কমার্শিয়াল সার্ভিস, তৎকালীন কমার্শিয়াল সার্ভিস, এখন যেটা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারে, তো 20 টাকার দিয়ে আমরা 2টি গান করেছিলাম। সম্মানী বাবদ আমি 20 টাকা পেয়েছিলাম, 2টি গান করেছিলাম। এবং 2টি গানে একটি হলো আপনি বলেছেন একটু আগে যে তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, এটা গীতিকার ছিলেন প্রয়াত কবি সিরাজুল ইসলাম সাহেব, ওনার বাড়ি কেরানীগঞ্জের। আর পরে যে গানটি একই দিনে গান করলাম সেটি হলো চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ। এটিও জনপ্রিয়তা পেয়েছিল। তো এটি জেবুন্নেসা জামালের লেখা, প্রয়াত জেবুন্নেসা জামাল, এবং সুরকার ওই শ্রদ্ধ আজাদ রহমান সাহেব। এই 2টি গানই কিন্তু আমার 1967-এ একই দিনে হয়। এবং একটু বলি যে তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম গানটি, তখন আমাদের এখানে ডিস্ক প্ল্যান ছিল না। এখন গান বাজনা কিন্তু পকেটে চলে আসছে, পেন ড্রাইভে চলে আসছে। তাই আগে ছিল ডিস্ক ছিল, HMV থেকে ডিস্ক করতো, বাট HMVর কোনো এখানে আপনার প্ল্যান ছিল না। কলিম শরফি সাহেব ছিলেন HMVর এখানে লিয়াজা অফিসার, আর ওনার সঙ্গে আরেকজন ছিলেন রোজি লতিফ। তো এটা মতিঝিল একটি অফিস ছিল। ওনারা এখানে বাংলাদেশ বেতারে যে গানগুলি তৎকালীন কমার্শিয়াল সার্ভিসে গানগুলি হতো, সেই গানগুলো ওনারা শর্ট আউট করতেন। ফেরদৌসী আপার কোন গানটা হিট করলো, তারপরে সাবনি ইয়াসমিনের কোন গানটা হিট করলো, ফেরোজা আপার কোন গানটি হিট করলো, সানজিদা আপার কোন গানটি হিট করলো, কিংবা নবী ভাইয়ের কোন গানটি হিট করলো, বশির ভাইয়ের কোন গানটি, এগুলি নিয়ে এটা যেগুলি হিট করতো সেই গানগুলি আবার পাকিস্তানে পাঠাতো। সেইখান থেকে ডিস্ক হয়ে আবার বাংলাদেশে, ইস্ট পাকিস্তানে, তখনকার ইস্ট পাকিস্তানে আসতো। এবং সেলে তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম গানটি অল ওভার পাকিস্তান এটা 7 স্ট্যান্ড করে। এইটি আমার পরম পাওয়া, এবং নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে তৎকালীন পাকিস্তান পিরিয়ড আমার এই গানটি 7 স্ট্যান্ড করেছিল। তারপরে আস্তে আস্তে আমি চলচ্চিত্রে আসি। 1969 আমার প্রথম চলচ্চিত্র আগন্তুক ছায়াছবির। এর আমি বলি আগন্তুক ছায়াছবির এই সোলো গানের আগে আমি একটা কোরাস গান করেছিলাম চলচ্চিত্রে এই আগন্তুক ছবিটি। সেটাই ছিল, মেন শিল্পী ছিলেন আপনার সৌরভ ভাই, আর আমি, মিয়া মোহাম্মদ বদরুদ্দিন বলে একজন বাংলাদেশ বেতার শিল্পী ছিলেন, টিসিবিতে চাকরি করতেন, আর আব্দুর রৌফ শ্রীপুর বাড়ি, উনি তৎকালীন পল্লী গীতিতে খুব ভালো অবস্থানে ছিলেন। এই 3জন, আর সৌরভ ভাই 4জন। তো গানটা ছিল ওরে দেখ ভেবে তুই মন, আপন চেয়ে পর ভালো তোর পরে চেয়েও ধন, আরে দেখ ভেবে তুই মন। আমরা শুধু করতাম ওরে দেখ ভেবে তুই মন, ধোয়া যেটা বলে এটা করতাম। তারপর সেইখান থেকে আজাদ রহমান সাহেব হয়তো তার পিক করেছিলেন, আমার কণ্ঠটা হয়তো তার ভালো লেগেছিল কি না জানি না। তো উনি আমাকে করলেন যে আমার একটা ছবিতে গান করবা তুমি। তো আমি তখন গেলাম, এবং আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি। আমি খুব বলতে এটা দ্বিধা নাই যে বাংলাদেশ বেতার, মানে এখন তৎকালীন যে রেডিও ছিল সেটার আমার এখনও মানে রেডিও আমাকে অনেক দিয়েছে। রেডিওর জন্য আজকে আমি খুশি আলম হতে পারি। উপরালা সব সৃষ্টিকর্তা সবই করেন। যেরকম আব্দুল আলিম ভাই একজন শিল্পী ছিলেন, উনার গলা আমার মনে হয় যে আমার ব্যক্তিগত যে আল্লাহ পাক নিজে হাতে বানিয়ে দিয়েছেন, এরকম গলা কিন্তু আমাদের কারো নাই। তো
তো যাই হোক, তো এই গানটি যখন হবে, রেকর্ডিং হবে, তখন বেতারের সব অফিসাররা আমার মানে উৎসাহ দিতে গেছিলো, বলে আমাদের খুরশিদ আলম গান গাবে। এইটা কিন্তু এখন পাওয়া যায় না। ভালোবাসাটা একেবারে নিখাত একদম যে নিজের ভালোবাসা। ছেলের মতো মনে করতো, কেউ ছেলের মতো মনে করতো, কেউ, আমি তখন মানে ছেলে ছাড়া আর কিছু ছিলাম না, কারণ মাত্র আমি ম্যাট্রিক পাস করে ইন্টারমিডিয়েট কলেজ অফ মিউজিকে ভর্তি হয়েছি। যাই হোক, তো 67 আমি প্রথম গান গাই, এটি আমার চাচার লেখা, একটা আবু হাজার সাইদুর রহমান সাহেব এবং সুরকার শ্রদ্ধা আজাদ রহমান সাহেব, যার জন্য আমি আজকে খুরশিদ আলম হতে পারি। গানটা কি একটু আমরা শুনতে পারি? গাই, এটি আমার প্রথম ছায়াছবির, গাওয়ার চেষ্টা করছি। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশখানি কে আমার নীলু কেড়ে, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে আপনার আধুনিক গানে আসার পেছনে যে কারণগুলো আপনি একেবারে সুস্পষ্টভাবে জানতেন, এটা কি যে কোনো কাজের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন না নিজেকে জানা যে আমার দ্বারা আসলে কতটুকু এবং কি সম্ভব? আমি যেটি মনে করি যে যেই কাজ করে, একজন ক্রিকেট প্লেয়ার ক্রিকেট খেলে, তার ক্রিকেটে যেন সেই ফাঁকিবাজি না দেয়। একজন হয়তো পেইন্টার ছবি আঁকে, সেই যিনি ওই ছবি আঁকছেন সেখানে যেন কোনো ফাঁকিবাজি না হয়। শিল্পীরও সেই রকম ইয়ে থাকে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি কোনোদিন গানে ফাঁকি দিইনি, মানে ফাঁকি দেওয়ার চেষ্টাই করি নাই, কিংবা আমাদের প্ল্যানগুলি আমার একা না, এটা সবার শিল্পী। আমাদের যখন ওই সময়ে যারা ছিলেন, আমি শ্রদ্ধাভরে নাম করি, যেরকম আলিম ভাইকে আমি এখানে নিয়ে আসবো না, কারণ আলিম ভাইকে আমি এখনও মাথার উপরে রাখি। হাদি ভাই, নবী ভাই, শ্রদ্ধা জব্বার ভাই, বশির আহমদ সাহেব, মোহাম্মদ আলী সিদ্দিকী, ফারুক আহমদ সাহেব, খন্দকার ফারুক আহমদ সাহেব, তারপরে শওকত হায়াত খান, ইনারা যখন গান করতেন না, মানে গানই তাদের সব ছিল আর কি। গান ছাড়া তারা অল্টারনেট, এখন যেটা হয়েছে, গানও করব, ব্যবসাও করব, গানও করব, সুরকারও হব, গানও করব, আবার প্রডিউসার হব, এটা কিন্তু মেন্টালিটি ছিল না। হয়তো তখন আমাদের চাওয়াটা খুব কম ছিল, এখন হয়তো চাওয়া বেশি হয়ে গেছে, জন্য হয়তো একটি লোককে 10 বেশি টাকা দোষও দেওয়া যায় না, হয়তো বা পরিস্থিতি, বাস্তবতা সবকিছু মিলিয়ে। একদম আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এটা করতে হয়। আমাদের টাইমে হয়তো যেটা ছিল সেটা হয়তো আজকে 50 টাকা কেজি চাল, তখন হয়তো 15 টাকা ছিল কিংবা 20 টাকা ছিল। আমার টাইমে হয়তো 2.5 টাকা 2 টাকা ছিল। তখন ডিমান্ড খুব কম ছিল, লোকের চাহিদা, জনসংখ্যা কম ছিল, যোগানের তুলনায় সব কিছু মিলিয়ে একটা ইয়ে ছিল। এটাকে মেনে নিতে হবে, এটাকে বাস্তবতাকে মেনে নেওয়া উচিত, নাহলে খুব অসুবিধা হয়। আপনি এখন তো গান নিয়ে, এখন যে যারা গান গাইছে তাদের সাথেও আপনি কাজ করছেন, কখনো বিচারক হিসেবে, কখনো তাদের শিক্ষক হিসেবে। আপনার কাছে কি মনে হয় যে তারা গান নিয়ে যে এগুচ্ছে, সঠিক পথেই কি এগুচ্ছে? না, আমাদের যেটা ছিল আগে, যেটা ছিল সেটা হলো আমরা কিন্তু সব কাজগুলি জয়েন্টলি করতাম, মানে সুরকার, গীতিকার কিংবা আমার আরেকজন মনে করেন সিনিয়র শিল্পী কিংবা আমার জুনিয়র শিল্পী, তাকে জিজ্ঞেস। এখন যেটা হয়ে গেছে যে এটা হয়তো আমার, যেহেতু তাদের সঙ্গে আমি খুব বেশি মেলামেশা করি না কিংবা সৌভাগ্য হয় না, সুযোগ হয় না, এটা কমিউনিকেশন গ্যাপের জন্য হতে পারে। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে একটি ভালো জিনিস সৃষ্টি করতে গেলে সবার সম্মিলিত, আজকে আমরা যে অনুষ্ঠানটি করছি, এটি যদি ক্যামেরাম্যান ভালো মতো না করেন, লাইটসে যারা আসেন তারা যদি লাইট ঠিক মতো না করেন, যারা সাউন্ডে আসেন তারা যদি সাউন্ড ঠিক মতো না দেন, তাহলে কিন্তু ভালো জিনিস হবে না। এটা প্রত্যেকের অবদান থাকে। তো এখন যারা আসছেন তারা, আমার মনে হয়, আমি বিনয়ের সঙ্গে বলবো, তাদেরকে আমার ওই ধৃষ্টতা নাই, মানে তাদেরকে নির্দেশ দেওয়ার কিংবা করে, এইটুকুই বলবো যে তারা যেটুকু করে সেটা যেন সিনসিয়ারলি করে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো যে গান গায়, এখন নবী ভাইয়ের গান যদি কেউ গান, কিংবা সাবিনা ইয়াসমিনের গান যদি কেউ গান, হয়তো সবাই বলে স্যার আমরা পাই না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যদি চেষ্টা করে, আমাদের কিন্তু বাংলাদেশ বেতারই কিন্তু আমাদের তখন প্রধান ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে এখনও মনে করি যে বেতারের যে দর্শক শ্রোতা আছেন, এত কিন্তু এখনও চ্যানেলে আসেনি। এখনও আমি এটা আগারগাঁয়ে একটা কিছুদিন আগে একটা অনুষ্ঠান ছিল, সেখানে একটা মফস্বল থেকে প্রত্যেক ইউনিয়ন কাউন্সিল থেকে লোক আসছিল যারা ওই বেতার শুনে আর কি।
তাতে দেখলাম যে বেতারের এখনও শ্রোতা অনেক বেশি আছে টেলিভিশনের চাইতে। টেলিভিশন বলতে চ্যানেল অনেক বেশি সহজলভ্য এখনো এখন গ্রামে গান বাজনা, গান বাজনাটাই সহজ। বললাম না, পকেটে গান থাকে, পেন ড্রাইভে গান থাকে, তাহলে গান কোথায় চলে গেছে? একটি গান আমরা আগে দেখতাম যে 45 RMP নাহলে 78 RMPগুলি ডিস্কগুলি আমরা কিনতাম, সেখান থেকে আসলো ক্যাসেটে, সেখান থেকে আসলো সিডিতে, এখন পেন ড্রাইভে চলে আসছে। তো এটা সামাজিক, এটা পরিবর্তন মেনে নিতে হবে। আমার আবারও বলি যে সব কিছু মেনে নেওয়া ভালো। আমি সবার সঙ্গে বিনয়ের সঙ্গে বলবো যে যার গানগুলি আপনারা করেন তো গীতিকার সুরকারের নামগুলি বলুন। ওনারা বলে আমার স্যার আমরা পাই না। তাদের একটাই জায়গায় আসছে ইউটিউবে। ইউটিউবে অনেক টাইমে নাও আসতে পারে। ইউ গো টু বেতার, বেতার কেন্দ্রে যান, সেখানে পাবেন। যদি বেতার কেন্দ্রে না যান, বইটাই ঘাটার চেষ্টা করেন। লোকের চেষ্টা কিন্তু চাওয়া, আমি যদি ইচ্ছা করি যে আমি অমুক গানটার কথা গীতিকার সুরকারকে আমি একদিন না পারি 7 দিনে পারবেন। আর এখন যেটা হয়ে গেছে না, আমি বলি যে আমি বাংলাটায় মানে খুব তাড়াতাড়ি আমরা উপরে উঠি। ইচ্ছাটা আসলে থাকতে হবে ভেতরে যে অবশ্যই, আমি অবশ্যই। সংগ্রহ করব। অবশ্যই আমি গানের এবং শিল্পী বলি প্রত্যেকের আর অবদানের স্বীকৃতি খেলোয়াড়ই দেব। বলি, যে লাইনে আছে সে তার লাইনটাকে যদি একটু ঘাঁটাঘাঁটি করে, আমার মনে হয় যে সে সাকসেসফুল হবে। যার যার অবদানের স্বীকৃতি দিলে সে নিজেও একসময় স্বীকৃতি অবশ্যই, পাবে, অবশ্যই, সম্মান পাবে। অবশ্যই। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার গান না শুনে তো বিদায় নিতে চাইবেন অবশ্যই শুভ সন্ধ্যার দর্শকরা। একটু যদি কোনো গানের অংশ আমি একটি গান শোনাই, এটি আপনার জোকার ছায়াছবির গীতিকার সদ্য গাজী মাদুরন সাহেব, আর মানে যাকে মেলোডি কিং বলা হতো সুরের ভিতরে, আনোয়ার পারভেজ সাহেব। মানে নতুন, যদিও আনোয়ার পারভেজ সাহেব শ্রোতাদের চাইতে অনেক পরে আসছেন, কিন্তু খুব অনেক গান উনি করেছেন, যেগুলি গান কালজয়ী গান আর কি। তো এটি ছবির নাম জোকার, এটি গাওয়ার চেষ্টা করছে। গীতিকার ছিলেন আপনার গাজী মাদুরন সাহেব, সুরকার প্রয়াত আনোয়ার পারভেজ সাহেব। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন, একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন। মুক্ত মানিক নিয়ে স্বপ্নেরও সদাগর আসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘর। সে সুখ ফুরাবে না, স্বপ্ন হারাবে না, রবে রঙিন চোখের কোণ, ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে এনটিভিকে ধন্যবাদ যে একটি আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই সঙ্গে যারা কলা কৌশলী ছিলেন সবাইকে আমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখলেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। সেই সঙ্গে আপনারা যে কাছে চাই আপনারা দোয়া করবেন আমার শরীর স্বাস্থ্যের জন্য ভালো থাকে, এই গানগুলিকে যেন আবার কোনো অনুষ্ঠানে আবার নতুনভাবে শুনতে পারে। ভালো থাকেন, বাংলা গান শুনবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।